হ্যালো স্টুডেন্টস, আজকের টপিক হলো জারণ বিজারণ। আমরা রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, তার ক্লাসিফিকেশন, এটা আমরা একটা আগের ভিডিওতে দেখেছি। আজকে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে একটা যে ক্যাটাগরি বা শ্রেণী বিভাগ, সেটা হচ্ছে জারণ বিজারণ। এই চ্যাপ্টারটি মূলত ক্লাস 8-এর। আজকের টপিক জারণ বিজারণ। জারণ বিজারণ করতে গেলে প্রথমত আমি আজকে যেটা দিয়ে শুরু করব তা হলো কতগুলো মূল বিষয় আমরা এখানে জেনে নেব। কি কি সেই মূল বিষয়? না, আমাদেরকে এখানে জানতে হবে তড়িৎ ধনাত্মক মৌল কি কি, তড়িৎ ঋণাত্মক মৌল কি কি, ঋণাত্মক মৌল, তড়িৎ ধনাত্মক মৌল যেমন হচ্ছে হাইড্রোজেন H2, যে কোনো ধাতু সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তড়িৎ ঋণাত্মক মৌল কোনগুলো? অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি। তড়িৎ ধনাত্মক মূলক কি কি? যেমন হচ্ছে অ্যামোনিয়াম NH4 প্লাস আয়ন, ফসফোনিয়াম আয়ন PH4 প্লাস আয়ন, ফসফোনিয়াম। তড়িৎ ঋণাত্মক মূলক কোনগুলো? তড়িৎ ঋণাত্মক মূলক কোনগুলো? সালফেট আয়ন, নাইট্রেট, কার্বনেট, সালফাইড, ইত্যাদি। এই চারটে জিনিস আমরা জেনে নিলাম এই কারণে, কারণ আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে যে এইগুলো আমাকে বেসিক্যালি একটু মনে রাখতে হবে। জারণ কাকে বলে? যেটাকে ইংরেজিতে বলা হয় অক্সিডেশন। তাহলে অক্সিডেশন কি? অক্সিডেশন হলো এমন একটা প্রক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়া যেখানে কি ঘটনা ঘটতে পারে, কি হয়? এক নম্বর হচ্ছে অক্সিজেন সংযোজিত হয়, অক্সিজেন যোগ বা অক্সিজেন সংযোজন, অথবা অক্সিজেনের মতো অন্য তড়িৎ ঋণাত্মক নেগেটিভ মৌলের সংযোজন, অথবা
হাইড্রোজেন হাইড্রোজেন অপসারণ। অক্সিজেনের যা হবে হাইড্রোজেনের ঠিক উল্টোটা হবে, অপসারণ। অক্সিজেন হাইড্রোজেন অপসারণ, অক্সিজেন সংযোজন। হাইড্রোজেনের মতো তড়িৎ অন্য তড়িৎ ধনাত্মক মৌল, তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ। আর লাস্ট হচ্ছে ইলেকট্রনের সাপেক্ষে ইলেকট্রনের অপসারণ বা লস অফ ইলেকট্রন, লস অফ ইলেকট্রন। তাহলে অক্সিজেন সংযোজন বা যেটাকে আমরা বললাম অ্যাডিশন অফ অক্সিজেন, অ্যাডিশন অফ অক্সিজেন। তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন, addition of other electronegative element, hydrogen অপসারণ, removal of hydrogen, তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ, removal of electropositive element ইত্যাদি। এখন এই প্রত্যেকটা আমরা উদাহরণ দেখে নেব। উদাহরণ কি? অক্সিজেন সংযোজন, যেমন কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কয়লাকে যদি আমরা আগুনে পোড়াই তাহলে কার্বন ডাইঅক্সাইড পাই। তাহলে এখানে কোন মৌলের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে? না, কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে। তাহলে এই যে প্রক্রিয়াটা হলো, এই প্রক্রিয়াটা হয়ে গেল জারণ। তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন, যেমন সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করলে হয় সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে সোডিয়ামের সাথে তড়িৎ ঋণাত্মক মৌল কে যুক্ত হয়েছে? ক্লোরিন। তাহলে তৈরি হলো NaCl, এন এর সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, তাহলে সোডিয়াম থেকে সোডিয়াম ক্লোরাইডের যে যাত্রা অর্থাৎ জার্নিটা হলো, সেটা হয়ে গেল কি? জারণ। হাইড্রোজেন অপসারণ, হাইড্রোজেন অপসারণ কি উদাহরণ হবে? যেখান থেকে হাইড্রোজেন সরে যাচ্ছে, যেমন উদাহরণ HI প্লাস Cl2 ক্লোরিন বিক্রিয়া করে তৈরি হয় HCl প্লাস I2। এখানে HI অর্থাৎ হাইড্রো আয়োডিক অ্যাসিড থেকে এই হাইড্রোজেনটা সরে গেল, তার মানে আয়োডিন থেকে হাইড্রোজেন সরে গেল। তাহলে আয়োডিন থেকে এই যে HI থেকে I2 হওয়া অর্থাৎ আয়োডিন হওয়া হাইড্রো আয়োডিক অ্যাসিড থেকে, সেটা হয়ে গেল জারণ। তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ কি হবে? তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণের উদাহরণ Ki পটাশিয়াম আয়োডাইড প্লাস Br2 তৈরি হয় KBr প্লাস I2। তাহলে এখানে পটাশিয়াম আয়োডাইড, এই যে মৌলটা পটাশিয়াম আয়োডাইড, এর সাথে কে যুক্ত আছে? না, তড়িৎ ধনাত্মক মৌল পটাশিয়াম। তাহলে এখান থেকে আয়োডাইড থেকে যে আয়োডিন হচ্ছে, সেটাতে কি হলো? না, পটাশিয়াম এর অপসারণ ঘটলো। অর্থাৎ পটাশিয়াম কি ছিল? তড়িৎ ধনাত্মক মৌল। তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ হলো মানে এই প্রক্রিয়াটাকে বলা হবে জারণ। অর্থাৎ আয়োডিন থেকে কে সরে গেল, তাহলে পেলাম আমরা Ki, অর্থাৎ পটাশিয়াম আয়োডাইড থেকে পটাশিয়াম সরে যাওয়ার জন্য এখানে যেটা পেলাম আয়োডিন, এই অংশটাকে বলা হচ্ছে জারণ। আর লাস্ট অফ অল যেটা আমাদের ইলেকট্রনের অপসারণ, সেটা কিভাবে হয়? তার উদাহরণ কি? সোডিয়াম একটা ইলেকট্রন যখন ত্যাগ করে তখন সে সোডিয়াম আয়নে রূপান্তরিত হয়। তাহলে সোডিয়াম থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, সোডিয়াম আয়ন পরিণত হলো।
তাহলে এটাতে আমরা পেলাম ইলেকট্রনের অপসারণ, অর্থাৎ এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো জারণ। অনুরূপভাবে যদি জিঙ্ক থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে আমরা পাই জিঙ্ক 2+ আয়ন। এটা হচ্ছে ইলেকট্রনিক ভিত্তিতে জারণের সংজ্ঞা, ইলেকট্রনীয় ভিত্তিতে জারণের সংজ্ঞা। তাহলে জারণের সংজ্ঞাটাকে আমরা প্রায় 5 রকম ভাবে এখানে সংজ্ঞা দিলাম। 1 নম্বর হচ্ছে অক্সিজেন সংযোজন বা অক্সিজেনের মতো কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন, হাইড্রোজেনের অপসারণ বা হাইড্রোজেনের মতো তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ, এবং লাস্ট অফ অল যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রনের অপসারণ। তাহলে আমাদের যে থিওরি জারণ বিজারণের, তাতে আমরা এই লাস্ট পোর্শনটা বেশি ভালো করে পড়তে হবে, অর্থাৎ এটা একটা মডার্ন থিওরি, ইলেকট্রনিক থিওরি অফ রেডক্স রিঅ্যাকশন, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ার ইলেকট্রনীয় তত্ত্ব। অনুরূপভাবে আমরা বিজারণ কাকে বলবো, তাহলে বিজারণ হলো এমন একটি প্রক্রিয়া যার ইংরেজি নাম হচ্ছে রিডাকশন প্রক্রিয়া বা বিক্রিয়া, যেখানে কি হয়, অক্সিজেন এখানে সংযোজন ছিল, এখানে হয়ে যাবে অপসারণ, অর্থাৎ অক্সিজেন সরে যাবে, অপসারণ। অ্যাডিশনের জায়গায় কি হয়ে যাবে, রিমুভাল অফ অক্সিজেন, তড়িৎ ঋণাত্মক মৌলের অপসারণ, বা এখানে হয়ে যাবে রিমুভাল অফ আদার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। হাইড্রোজেন কি হয়ে যাবে, উল্টোটা, অপসারণ ছিল, সংযোজন হবে, অর্থাৎ এখানে হয়ে যাবে অ্যাডিশন অফ হাইড্রোজেন। তড়িৎ ধনাত্মক মৌল অর্থাৎ হাইড্রোজেনের মতো তড়িৎ ধনাত্মক মৌলের সংযোজন ঘটবে, বা একে আমরা বলবো অ্যাডিশন অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। ইলেকট্রন অপসারণ নয়, ইলেকট্রন হয়ে যাবে সংযোজন, যাকে আমরা বলছি অ্যাডিশন অফ ইলেকট্রন। তাহলে উদাহরণ, এরপর আমরা প্রত্যেকটার উদাহরণ একটা একটা করে আমরা দেখে নেব। প্রথম কথা হচ্ছে, আমরা যেটা অক্সিজেন অপসারণ বলেছি সেটার উদাহরণ কি হবে, যখন কপার অক্সাইড এর সাথে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো হয় তখন তৈরি হয় ধাতব কপার এবং জল। তাহলে এখানে অক্সিজেন কোন জায়গা থেকে সরে গেছে, না কপার অক্সাইড বা কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন সরে গিয়ে ধাতব কপার তৈরি করেছে। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াতে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়েছে, বা ঘটনা প্রক্রিয়াটিকে বলা হচ্ছে বিজারণ, যদি ইলেকট্রোনেগেটিভ কোনো এলিমেন্ট এখান থেকে যদি সরে যায় তাহলে তার উদাহরণ কি হবে। তাহলে তড়িৎ ঋণাত্মক মৌলের অপসারণ, এর উদাহরণ কি হবে, এর উদাহরণ যেটা হবে সেটা হচ্ছে MnO2 প্লাস HCl বিক্রিয়া করলে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যখন HCl এর সাথে বিক্রিয়া করে, MnCl2 প্লাস Cl2 প্লাস ওয়াটার। এখানে দেখা যাচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখান থেকে MnCl2 অর্থাৎ ম্যাঙ্গানাস ক্লোরাইড যেটা তৈরি হলো, সেটা এই যে MnO2 থেকে MnCl2 হওয়ার সময় এখানে কিন্তু অক্সিজেন অপসারিত হয়েছে, মানে এখানে যেটা হলো সেটা হলো বিজারণ ঘটেছে। হাইড্রোজেন সংযোজন, উদাহরণ কি, হাইড্রোজেন সংযোজন H2 plus Cl2 is equal to HCl। তাহলে Cl2 এর সাথে এখানে
হাইড্রোজেন সংযোজিত হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন যোগ হয়ে HCl তৈরি করলো। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? বিজারণ। কারণ হাইড্রোজেন সংযোজন হলো বিজারণ। এখন নেক্সট যেটা আসছে, তড়িৎ ধনাত্মক মৌলের সংযোজন। তড়িৎ ধনাত্মক মৌলের সংযোজন উদাহরণ কি? সোডিয়াম প্লাস ক্লোরিন NaCl। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? ক্লোরিন Cl2 থেকে NaCl সোডিয়াম ক্লোরাইড হওয়ার সময় ক্লোরিনের সাথে কে যোগ হয়েছে? সোডিয়াম, একটা তড়িৎ ধনাত্মক মৌল সোডিয়াম সংযোজিত হয়েছে, অর্থাৎ যোগ হয়েছে। তাহলে এই বিক্রিয়াটাকে আমি কি বলতে পারি? এই বিক্রিয়াটাকে আমরা বলবো বিজারণ। লাস্ট যে সংজ্ঞাটা আছে, ইলেকট্রনের সংযোজন, অর্থাৎ ইলেকট্রন যখন গ্রহণ করে কোনো মৌল, যেমন উদাহরণ ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে Cl মাইনাস আয়ন তৈরি করে, অথবা ফেরিক আয়ন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে ফেরাস আয়নে রূপান্তরিত হয়। তাহলে বিজারণের বা জারণের সংজ্ঞাকে আমরা মূলত যেটা ভাগ করেছি সেটা হচ্ছে, একটা হচ্ছে এই চারটে হচ্ছে মৌলের ভিত্তিতে, মৌলের ভিত্তিতে, আর লাস্ট যেটা আসছে সেটা ইলেকট্রনের এর ভিত্তিতে আমরা এই সংজ্ঞাটাকে দিচ্ছি। তাহলে ওভারঅল জারণ বিজারণের পুরো সংজ্ঞাতে আমরা উদাহরণ দিয়ে দেখলাম যে এখানে জারণ কাকে বলে, অর্থাৎ অক্সিজেন, অক্সিজেনের মতো কোনো মৌলের সংযোজন, হাইড্রোজেন, হাইড্রোজেনের মতো তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ, অথবা ইলেকট্রনের বিয়োজন, অর্থাৎ ইলেকট্রন বেরিয়ে যাওয়া। ঠিক এর প্রত্যেকটার উল্টো হচ্ছে বিজারণ। এ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে আমরা এখানে কি পাবো? এটা কি পাবো না? A প্লাস। কি করে পেলাম? এটাকে এইভাবে লেখাটা সব থেকে বেশি যুক্তিসম্মত, কারণ এইদিকে যদি আমি একটা ইলেকট্রন যোগ করি, অর্থাৎ এ থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, এর মোট চার্জ, মোট আধান কত? 0। এখানে মোট আধান কত? -1। তাহলে এখানে কত করলে টোটাল চার্জটা 0 হবে? এখানে +1 -1 = 0, অর্থাৎ বাম দিক এবং ডান দিকের আধান সমান হতে হবে। উদাহরণ কি? Fe3+। একটা যদি ইলেকট্রন নেয়, আমি একটু আগে বললাম Fe কত হবে না, এখানে মোট আধান কত? 3 + -1 = +2। তাহলে এখানে কত হয়ে যাবে? +2। অনুরূপভাবে অ্যালুমিনিয়াম যদি 3টে ইলেকট্রন ত্যাগ করে তাহলে কত হবে? অ্যালুমিনিয়াম 3+। এইভাবে, অর্থাৎ বাম দিকের মোট আধান এবং ডান দিকের মোট আধান কিন্তু সমান হতে হবে। তাহলে আমরা যখন জারণ লিখব, তখন তার রিপ্রেজেন্টেশন কেমন হবে? জারণের সময় আমরা লিখব A2+, 2 ইলেকট্রন। তাহলে এটা হয়ে গেল জারণ লেখার পদ্ধতি। যদি বিজারণ লিখতে চাই তাহলে বিজারণ লেখার পদ্ধতি হবে A 2 ইলেকট্রন গ্রহণ করলো, তৈরি হলো A2-। এইটাকে বলা হচ্ছে ক্যাটায়ন, অর্থাৎ ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন। এইটা হলো ঋণাত্মক আধান বিশিষ্ট আয়ন বা অ্যানায়ন। তাহলে এই গেল মূলত জারণ বিজারণের সংজ্ঞা। এরপর যেটা আসছে সেটা হচ্ছে জারক কাকে বলে। জারক ও বিজারক পদার্থ। জারক ও বিজারক পদার্থ বলতে কি বোঝায়? তাহলে জারক বা বিজারক পদার্থ আমরা যাই বলি না কেন, এই সংজ্ঞাটা মূলত দেয়া হয়েছে যে কোনো মৌল অন্য মৌলের সাথে কি রকম ব্যবহার করছে। অর্থাৎ কোনো মৌল যদি অন্য মৌলকে জারিত করে তখন প্রথম মৌলটাকে বলা হবে জারক। অর্থাৎ অন্যের প্রতি আমার ব্যবহার কি রকম সেটাই হবে আমার পরিচয়। সুতরাং কোনো মৌল, অর্থাৎ মৌল যদি অন্যকে জারিত করে, তাহলে কি করছে? অন্যকে জারিত করছে, তাহলে সেই মৌলটাকে বলা হবে জারক।
তাহলে সে নিজে কি হবে, বিজারিত হবে। কারণ আমরা প্রত্যেক বিক্রিয়াতে দেখছি, যেমন একটা উদাহরণ বলি, Fe জিঙ্ক প্লাস H2SO4, জিঙ্ক প্লাস H2SO4 থেকে তৈরি হয় জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এটা একটা খুব পপুলার রিঅ্যাকশন, হাইড্রোজেন প্রস্তুত করার একটা বিক্রিয়া। একে যদি আমরা আয়নে ভাঙি তাহলে আমরা দেখতে পাবো, বা এটাকে যদি আমরা জারণ বিজারণ হিসাবে লিখি, কি দেখতে পাওয়া যাচ্ছে না, জিঙ্কের সাথে সালফেট অর্থাৎ তড়িৎ ঋণাত্মক মূলক যুক্ত হচ্ছে। তাহলে জিঙ্ক থেকে এইটা হলো জারণ, আর H2SO4 থেকে H2 হয়ে গেল বিজারণ। এটা আমরা দেখলাম জারণ এবং বিজারণ। এখানে দেখা যাচ্ছে কি জিঙ্ক নিজে জারিত হচ্ছে, কিন্তু H2SO4 কে কি করলো, বিজারিত করলো। অর্থাৎ জিঙ্ক H2SO4 কে বিজারিত করলে জিঙ্ককে কি বলবো আমরা, অন্যকে কি করছে, বিজারক। নিজে জারিত হচ্ছে, অন্যকে বিজারিত করছে। H2SO4 নিজে বিজারিত হচ্ছে, জিঙ্ককে জারিত করছে, সুতরাং H2SO4 কে আমরা বলবো জারক। জারক অর্থাৎ জারক এবং বিজারকের সংজ্ঞাটা মূলত দেয়া হয়েছে কিসের ভিত্তিতে, অর্থাৎ সেই মৌলটা অন্য মৌলকে জারিত করছে না বিজারিত করছে। অন্য মৌলকে যদি জারিত করে সে জারক, আর অন্য মৌলকে যদি বিজারিত করে তাহলে আমরা তাকে বলবো বিজারক পদার্থ। তাহলে আমাদের এখানে একটা রাসায়নিক বিক্রিয়া লেখা যাবে। রাসায়নিক বিক্রিয়াটা কি, যদি আমি লিখি জারক প্লাস বিজারক পদার্থ, একটা বিক্রিয়াতে দুটোই উপস্থিত থাকবে, কারণ জারণ বিজারণ একসাথে ঘটে। তাহলে জারক পদার্থ কি হবে, বিজারিত হবে, অর্থাৎ বিজারক পদার্থ, প্লাস বিজারক পদার্থ কি হবে, বিজারক পদার্থ জারিত পদার্থ উৎপন্ন হবে। এটাকে আমরা বলি অক্সিডেন্ট। বিজারককে আমরা কি বলি, রিডাকট্যান্ট। বিজারিত পদার্থ, বিজারিত পদার্থ কি হবে, রিডিউসড। জারিত পদার্থ কি হবে, অক্সিডাইজড। রিডিউসড কম্পোনেন্ট বলতে পারি, অক্সিডাইজড কম্পোনেন্ট অর্থাৎ পদার্থ। এই হচ্ছে নিট বিক্রিয়া। কিরকম একটা উদাহরণ, CuSO4 কপার সালফেট এর দ্রবণে যদি জিঙ্ক দেওয়া হয় তাহলে উৎপন্ন হবে জিঙ্ক সালফেট প্লাস কপার। বিক্রিয়াটাকে যদি আমরা আয়নে ভেঙে নিই, আয়ন, তাহলে পাবো কপার সালফেট মানে হচ্ছে Cu2 প্লাস SO4 2 মাইনাস, জিঙ্ক রইল। জিঙ্ক সালফেটকে যদি আমরা ভাঙি, জিঙ্ক 2 প্লাস SO4 2 মাইনাস, কপারের মতো থাকবে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি কার পরিবর্তন হলো, Cu2 প্লাস থেকে কপার ধাতব কপার, এবং জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস। তাহলে এখানে ইলেকট্রনের আদান প্রদান কিভাবে হবে না, কপার 2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করলে তবেই কপারে পরিণত হবে, কিন্তু জিঙ্ক 2 প্লাস হতে গেলে তাকে দুটো ইলেকট্রন ত্যাগ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে কি একটা বিক্রিয়ায় কোনো উপাদান বা কোনো মৌল বা কোনো যৌগ থেকে যে পরিমাণ ইলেকট্রন বেরোবে, সেই বিক্রিয়াতে আরেকটা কোনো উপাদান থাকতে হবে যে এই দুটো ইলেকট্রনকে গ্রহণ করবে। অর্থাৎ যদি এখানে দাতা উৎপন্ন হয়, মানে দাতা থাকে, তাহলে এখানে অবশ্যই গ্রহীতাও থাকতে হবে। অর্থাৎ দুটো ইলেকট্রন এখানে দিল, দুটো ইলেকট্রন নিল, এবং সমপরিমাণ ইলেকট্রনেরই আদান প্রদান হবে। তাহলে দেখা যাচ্ছে কি জিঙ্ক জারিত হচ্ছে, তাহলে জিঙ্ক এখানে কে
জিঙ্কের পরিচিতি কি? এই বিক্রিয়ায় জিঙ্ক নিজে জারিত হচ্ছে, অন্যকে বিজারিত করছে, তাহলে বিজারক পদার্থ বা রিডাক্ট্যান্ট। আর এখানে কপার নিজে বিজারিত হচ্ছে, অন্যকে জারিত করছে, তাহলে এখানে হয়ে গেল জারক পদার্থ। জারক পদার্থ। তাহলে এখানে যদি জারক আর বিজারকের সংজ্ঞা আমরা দিই, তাহলে জারক পদার্থ কাকে বলবো? জারক পদার্থ হলো যে অন্যকে জারিত করে, যে অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয়, কিন্তু নিজে বিজারিত হয়, এটা একটা সংজ্ঞা। অথবা ইলেকট্রনীয় সংজ্ঞার ভিত্তিতে যদি আমরা দিতে চাই, তাহলে দেখাই যাচ্ছে যে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, অর্থাৎ যে ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ নিজে বিজারিত হয়, ইলেকট্রন গ্রহণ করে, সেটা হচ্ছে জারক পদার্থ। বিজারক পদার্থ কি হবে? এর উল্টোটা। বিজারক পদার্থ অর্থাৎ যে অন্যকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়, নিজে জারিত হয়। অথবা ইলেকট্রনীয় তত্ত্বের ভিত্তিতে যদি আমরা বলতে চাই, তাহলে এখানে বিজারক হলো জিঙ্ক, তাহলে জিঙ্ক অর্থাৎ যে ইলেকট্রন ত্যাগ করে, তাকে বলা হচ্ছে বিজারক পদার্থ। এবারে এর উদাহরণ কিরকম হবে? উদাহরণ তো আমরা একটা বিক্রিয়া দিলাম, সেখান থেকে উদাহরণ। তাহলে জারক এবং বিজারক পদার্থগুলোর কতগুলো আমরা ক্যাটাগরিতে ভাগ করে নেব। জারক পদার্থ এবং বিজারক পদার্থ, জারক পদার্থ এবং বিজারক পদার্থ। আমরা এদের অবস্থা অনুযায়ী আমরা ভাগ করে নেব। যদি কঠিন জারক বিজারক পদার্থের উদাহরণ দাও, তরল জারক বিজারক পদার্থের উদাহরণ দাও, গ্যাসীয় জারক বিজারক পদার্থের উদাহরণ দাও। কঠিন জারক পদার্থ উদাহরণ কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। তরল জারক পদার্থ কোনগুলো? হাইড্রোজেন পারঅক্সাইড অথবা HNO3 অথবা গাঢ় H2SO4। গ্যাসীয় জারক পদার্থ কিরকম হবে? একটু আগে বললাম, অক্সিজেন অথবা ওজোন অথবা ফ্লোরিন অথবা ক্লোরিন। এরা রাসায়নিক বিক্রিয়ায়, যেমন ক্লোরিন রাসায়নিক বিক্রিয়ায় ক্লোরাইডে পরিণত হয়, তাহলে সে নিজে বিজারিত হয়, অন্যকে জারিত করে। এখানে চলে যাব বিজারক পদার্থ, কঠিন বিজারক পদার্থ। কঠিন বিজারক পদার্থ কোনগুলো হবে? যেমন হচ্ছে কার্বন, কার্বন নিজে একটা কঠিন বিজারক পদার্থ। কিরকম বিক্রিয়াতে আমরা দেখলাম C+O2 CO2, তার মানে কার্বন নিজে জারিত হয়েছে, অন্যকে কিন্তু বিজারিত করেছে। তাহলে কার্বন হতে পারে, সালফার হতে পারে, সালফার S+O2 SO2, এই বিক্রিয়ায় সালফার বিজারক পদার্থ। তরল বিজারক পদার্থ কি হবে? যেমন HI হাইড্রো আয়োডিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, HBr এইগুলো হবে
তরল বিজারক পদার্থ। গ্যাসীয় বিজারক পদার্থ কোনগুলো? H2, H2S, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন সালফাইড, এরা হলো বিজারক পদার্থ। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে তরল জারক পদার্থের উদাহরণ দাও, তরল বিজারক পদার্থের উদাহরণ দাও। এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কি জারণ বিজারণ যুগপৎ ঘটে। জারণ ও বিজারণ যুগপৎ অর্থাৎ একই সাথে ঘটে, ব্যাখ্যা করে। এইটার যে ব্যাখ্যা, জারণ বিজারণ যুগপৎ ঘটে ব্যাখ্যা করো। কারণ আমরা দেখলাম কোনো রাসায়নিক বিক্রিয়ায় এ আর বি বিক্রিয়া করছে, উৎপন্ন হচ্ছে এ বি। তাহলে এ থেকে এইটা যদি জারিত হয়, এইটা যদি জারণ ঘটে, তাহলে অবশ্যই বি থেকে এইটা বিজারিত হতে বাধ্য। কারণ কেন? তার কারণ হচ্ছে, তার কারণ আমরা কিভাবে লিখবো না, এ থেকে যখন এ হলো, আমি ধরে নিলাম একটা ইলেকট্রন ত্যাগ করেছে, সেই ইলেকট্রনটাকে নেবে কে না বি, সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে বি উৎপন্ন করেছে। সুতরাং এখান থেকে দেখা যাচ্ছে যে ইলেকট্রন তখনই এ ছাড়বে যখন বি সেটাকে নেবে, অর্থাৎ ইলেকট্রন ছাড়া, অর্থাৎ ইলেকট্রন দেওয়া এবং ইলেকট্রনকে গ্রহণ করা দুটো একই সাথে ঘটছে বলেই জারণ বিজারণ কোনো বিক্রিয়ায় একই সাথে সম্পন্ন হয়। সুতরাং আমরা বলতে পারি জারণ বিজারণ যুগপৎ ঘটে। এতদূর পর্যন্ত যা ডিসকাশন আমরা করলাম, তার থেকে আমরা কি কি জানলাম? তার থেকে আমরা জানলাম যে জারণ বিজারণ কি, তার বিভিন্ন সংজ্ঞা, এবং জারক পদার্থ বিজারক পদার্থ, ইলেকট্রনীয় মতবাদের ভিত্তিতে জারণ বিজারণের সংজ্ঞা। এখন জারণ বিজারণের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি? প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অর্থাৎ এর প্রয়োগ কোথায় কোথায় আমরা দেখতে পাবো? প্রয়োগ আমরা ব্যবহারিক জীবনে জারণ বিজারণের অনেক রকম প্রয়োগ দেখতে পাই। তার মধ্যে সব থেকে বিখ্যাত একটা যেটা প্রয়োগ আমরা প্রায় দেখে থাকি, যে লোহাকে যদি আর্দ্র বায়ুতে অনেক দিন ফেলে রাখা হয়, তাহলে লোহার উপরে মরচের একটা আস্তরণ পড়ে, মরচে পড়ে। অর্থাৎ কি ঘটনাটা ঘটে? Fe প্লাস O2 প্লাস জল বা জলীয় বাষ্প তৈরি হয় শোধক ফেরিক অক্সাইড Fe2O3 XH2। X এর মান এটা নির্দিষ্ট কিছু নয়, তার জন্য এটাকে X হিসাবে লেখা হয়। এর নাম হচ্ছে শোধক ফেরিক অক্সাইড, যা বাদামি বর্ণের। এটাকে বলা হচ্ছে মরচা বা রাস্ট। এর ইংরেজি টার্মটা হচ্ছে রাস্ট, অর্থাৎ রাস্টিং অফ আয়রন। এটা হচ্ছে প্রথম অ্যাপ্লিকেশন যেটা আমরা প্রায়শই দেখতে পাই। তাহলে এই অবস্থায় লোহাকে যদি আমরা বাঁচাতে চাই, তাহলে মরচে পড়তে দেওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? লোহা যাতে অক্সিজেন এবং আর্দ্র বায়ুর সংস্পর্শে না আসে সেই ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা কিভাবে করা যায় না, লোহার উপর বিভিন্ন পেন্ট, আমরা যেটা আমরা দরজা জানলা ইত্যাদিতে রং করি, তাহলে সেই পেন্ট বুলিয়ে দিলে তার উপরে যে আস্তরণটা পড়ে যায়, তাতে আর অক্সিজেন বা জল আসতে পারে না। সেই জন্য তখন মরচে পড়াটা কি হয়, ডিলে হয়, অর্থাৎ দীর্ঘায়িত হয়। তখন মরচেটা কিন্তু পড়তে পারে না। তা বলে এই নয় যে একবার রং করে দিলাম সেটা দীর্ঘদিন থেকে যাবে, তা নয়, প্রায় মাঝে মাঝে রং করার দরকার আছে আর কি। 2 নম্বর অ্যাপ্লিকেশন যেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে বিভিন্ন যে খাদ্যদ্রব্য সংরক্ষিত করার জন্য, অর্থাৎ খাদ্যদ্রব্য যাতে সংরক্ষিত থাকে, অনেক দিন রাখা যায়, সেই জন্য আমরা অ্যান্টি অক্সিডেন্ট
ব্যবহার করে থাকি, অর্থাৎ খাদ্যদ্রব্য ধীরে 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 যাতে জারিত না হতে পারে বা জারণের পরিমাণ যাতে কমানো যায়, তার জন্য আমরা সংরক্ষক বা প্রিজারভেটিভ আমরা অনেক সময় দিয়ে থাকি বা অনেক সময় অ্যান্টিঅক্সিডেন্টও দিয়ে থাকি। তাহলে খাদ্যদ্রব্য সংরক্ষিত করার জন্য আমরা কিন্তু যেটা দিই সেটাই মূল কারণ হলো কি না, যাতে জারণ প্রক্রিয়াটা স্লো হয়ে যায়, অর্থাৎ মন্থর হয়ে যায়। তাহলে জারণ বিজারণের অ্যাপ্লিকেশন আমরা দেখতে পেলাম। এরপর আমরা স্পেশাল সেকশনে আসি। এতক্ষণ যে আমরা থিওরি পড়লাম তাতে আমরা জারণ বিজারণের সংজ্ঞা ইত্যাদি সবই বুঝতে পারলাম, কিন্তু যখন একটা বিক্রিয়া দেবে আমাকে, তখন আমি কি করে বুঝবো কে জারিত হয়েছে বা কে বিজারিত হয়েছে? এটার সহজভাবে বের করার রাস্তাটা কি, সেটাই হচ্ছে আমাদের আজকের স্পেশাল সেকশন। এখন ওটা খুব সহজভাবে নির্ণয় করার জন্য একটু ছোট্ট একটা কয়েকটা জিনিস মনে রাখতে হবে। কিরকম মনে রাখতে হবে না, তার জন্য আমরা অ্যাপ্লাই করব জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। এটা খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বারটা কি শব্দতেই বোঝা যাচ্ছে, অর্থাৎ কোনো মৌলের জারণের যে স্তর তা যখন আমরা সংখ্যা দিয়ে লিখি তখন তাকে আমরা বলছি জারণ সংখ্যা। এখন এই সংখ্যাটা অ্যাপ্লাই করা হয়েছে কিভাবে না, যেমন হাইড্রোজেন মৌল সাধারণত H+ আয়ন তৈরি করে, অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করে ও 2- আয়ন তৈরি করে, অক্সাইড, এটাকে আমরা বলছি অক্সাইড আয়ন, ওইটা হাইড্রোজেন আয়ন। তাহলে এখানে দেখা যাচ্ছে কি হাইড্রোজেনের আমরা যখন আধান নেব তখন তার সব জায়গাতে +1, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। অক্সিজেনের যখন আমরা আধান নেব সাধারণত আমরা -2 নেওয়া হচ্ছে। এই দুটোকে ধরে আমরা অন্যান্য যে কোনো মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। যেমন উদাহরণ, আমরা ক্লোরিনের জানি না, তাহলে ক্লোরিন এবং হাইড্রোজেন দিয়ে একটা যৌগকে আমরা মনে রাখবো HCl। তাহলে HCl যদি হয়, H এর যদি +1 হয় এখানে, তাহলে Cl কত হবে না, পুরো যে যৌগ তার কোনো চার্জ নেই, তাহলে নিশ্চয়ই এই চার্জ, তার মানে পুরো যৌগটা চার্জ হবে না কখন, যদি Cl-1 হয়, অর্থাৎ জারণ সংখ্যাগুলোর যোগফল কোনো যৌগে শূন্য হবে। তাহলে যদি আমি বলি CO2 তে কার্বনের জারণ সংখ্যা কত, অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে -2 × 2, কার্বনের জারণ সংখ্যা আমি জানি না, x ধরলাম, মোট জারণ সংখ্যা কত, যোগফলটা 0 হবে, তাহলে x সমান কি দাঁড়ালো, x সমান হচ্ছে +4, অর্থাৎ কার্বনের জারণ সংখ্যা +4 এই যৌগের। কার্বন মনোক্সাইডে কত, CO তে, এটা যদি -2 হয় এটা হবে +2। আমরা এইভাবে জারণ সংখ্যাগুলো, এই দুটো জারণ সংখ্যা আমরা ধরে নিয়ে বা আমরা ধরে নিচ্ছি যেটা আছে সেটা দিয়ে আমরা অন্যান্য যে কোনো মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো। যেমন কয়েকটা উদাহরণ আমি এখানে লিখে দিচ্ছি। যেমন অক্সিজেন হলো -2, সোডিয়াম +1, কার্বনেট হলো -2, যেটা আমরা লিখি সালফেট -2 ইত্যাদি। যেমন আমরা যদি লিখতে চাই NO3 কত চার্জ হবে, তাহলে আমি মনে করি HNO3, H এর হলো +1, তাহলে গোটা NO3 হয়ে গেল -1। তাহলে এখন জারণ সংখ্যা আমরা জানলাম, জারণ সংখ্যা দিয়ে কিভাবে আমি অ্যাপ্লাই করব। যেমন আমি একটা উদাহরণ বলি, কার্বন প্লাস অক্সিজেন CO2। এখন এটা হলো যখন অক্সিজেন -2, কখন, যখন সে অক্সাইড ফর্মে আছে। যে কোনো মৌল যখন তার স্বাভাবিক প্রাকৃতিক অবস্থায় অর্থাৎ মৌলিক অবস্থায় বিদ্যমান, অর্থাৎ অক্সিজেন আমাদের প্রকৃতিতে O2 হিসাবেই থাকে, তাহলে সেটা কিন্তু অক্সাইড নয়, এটা হচ্ছে গ্যাসীয় অক্সিজেন। তাহলে গ্যাসীয় অক্সিজেন তখন তার নিজের অবস্থায় থাকে, তখন তার জারণ সংখ্যা কিন্তু 0। তাহলে অনুরূপভাবে 0 কে হবে, H2 0 হবে,
N2 শূন্য হবে। মৌলিক অবস্থায় যারা আছে সেগুলো সবই শূন্য হবে। কার্বন যখন মৌলিক অবস্থায় থাকে শূন্য হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যখন যৌগ তৈরি করলো তখন কিন্তু শূন্য হবে না। তাহলে শূন্য কে কে হলো? H2, N2, Cl2, F2 ইত্যাদি, এদের সবগুলোর মান হয়ে গেল জারণ সংখ্যা কিন্তু শূন্য। এইবার এই বিক্রিয়াতে কি করে বুঝবো কে জারিত হয়েছে কে বিজারিত হয়েছে? কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন কত? -2 × 2 মানে 4। তাহলে কার্বন কত? +4। তাহলে 0 থেকে 4 হলো, অর্থাৎ জারণ সংখ্যা যখন বাড়বে, পজিটিভের দিকে যাবে বা বাড়বে, তখন সেটা হলো জারণ। আর যখন জারণ সংখ্যা কমে যাবে 0 থেকে -4, তখন হলো বিজারণ। অর্থাৎ একটা হলো জারণ আর একটা হলো বিজারণ। তাহলে এইটাকে আমি তাহলে এই থিওরিটাকে অ্যাপ্লাই করব কিভাবে? অ্যাপ্লাই করব যে কোনো একটা রিঅ্যাকশন আমরা দেখি, যে কোনো একটা রিঅ্যাকশন, যেমন হচ্ছে FeSO4 প্লাস জিঙ্ক তৈরি করছে জিঙ্ক সালফেট প্লাস Fe। তাহলে এখানে সালফেট কত? -2, তাহলে আয়রন কত? +2, গোটা সালফেট হয়ে গেল কত? -2। এখানে জিঙ্ক কত? জিঙ্ক হয়ে গেল 0, কারণ সে মৌলিক অবস্থায় বিদ্যমান। আয়রন কত? কোনো যৌগে নেই, মৌলিক অবস্থায় বিদ্যমান 0। এখানে জিঙ্ক সালফেটের জিঙ্ক কত? না, এটা হয়ে গেল -2, তাহলে জিঙ্ক কত হয়ে যাবে? +2। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট যেটা হলো, তাতে জিঙ্কের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে একে আমরা বলবো জারণ। আর FeSO4 থেকে Fe হওয়াটা, এটা যেটা হয়েছে, সেক্ষেত্রে জারণ সংখ্যা +2 থেকে 0 হয়েছে, অর্থাৎ বিজারিত হয়েছে। তাহলে এই থিওরিটা আমরা আরেকটু বড় ইকুয়েশনে ব্যবহার করতে পারব। উদাহরণ কি? উদাহরণ হলো KMnO4 প্লাস Ki প্লাস H2SO4 তৈরি হয় K2SO4 প্লাস MnSO4 প্লাস I2 প্লাস জল। আমরা এখানে প্রত্যেকটাকে যদি আমরা ভেঙে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে সালফেট, এই যে আয়নটা, সেটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সালফেট সালফেট হিসেবে রয়ে গেছে। তাহলে সালফেটের দিকে আমরা তাকাবো না, আমরা তাকাবো কোথায়? এই মৌলের মধ্যে পটাশিয়াম, সে পটাশিয়াম আয়ন হিসাবেই রয়েছে। এখানে আমরা দেখব ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আমরা কিভাবে বের করবো? ধরে নিলাম x, এইটা হয়ে যাবে কত? 2 × -4, -2 × 4, আর পটাশিয়াম হচ্ছে কত? 1, x এর মান বেরোবে +7, তাহলে এটা হয়ে গেল +7। ম্যাঙ্গানিজের এখানে কত মান? SO4 2-, তাহলে এটা হয়ে গেল +2। এখানে পটাশিয়ামের মান হচ্ছে +1, তাহলে আয়োডিন -1, এখানে আয়োডিন হয়ে গেল 0। তাহলে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে আমাদের KMnO4 এর ম্যাঙ্গানিজ এখান থেকে MnSO4 যেটা হয়েছে, তাতে +7 থেকে +2, অর্থাৎ এর বিজারণ ঘটেছে, অর্থাৎ জারণ সংখ্যা হ্রাস হয়েছে। এখান থেকে আয়োডিন হওয়াতে -1 থেকে 0, অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সুতরাং এইটা হয়ে গেল জারণ, জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, জারণ। তাহলে আমরা এখান থেকে একটা থিওরি জানলাম, জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি, তাহলে আমরা তাকে বলবো জারণ প্রক্রিয়া। যদি হ্রাস পায়, তাহলে আমরা বলবো বিজারণ প্রক্রিয়া, অর্থাৎ বিজারণ বিক্রিয়া বা প্রক্রিয়া।
তাহলে এখান থেকে জানতে পারলাম জারণ সংখ্যার সাহায্যে খুব সহজে একটা বড় রিঅ্যাকশন যেটা আমাদের থাকবে সেটা খুব সহজেই কিন্তু আমরা নির্ধারণ করতে পারবো। আরেকটা উদাহরণ নেওয়া যাক। HI plus Cl2 HCl plus I2। তাহলে আমরা দেখে নেব প্রত্যেকটা জারণ সংখ্যা কত। আয়োডিনের জারণ সংখ্যা কত, -1, কারণ হাইড্রোজেন +1। এখানে আয়োডিনের জারণ সংখ্যা কত, 0। এখানে ক্লোরিন মুক্ত অবস্থায় বা মৌলিক অবস্থায় বিদ্যমান, 0। এখানে ক্লোরিন কত, হাইড্রোজেন +1 হলে এটা -1। তাহলে এখানে দেখতে পাচ্ছি HI এর আয়োডিন যেটা আছে, অর্থাৎ আয়োডাইড থেকে আয়োডিন হলো, সেখানে -1 থেকে 0, অর্থাৎ এটাকে আমরা বলবো জারণ। কারণ -1 থেকে 0 মানে জারণ সংখ্যা বৃদ্ধি। 0 থেকে -1 ক্লোরিন থেকে ক্লোরাইড, এটাকে আমরা বলবো বিজারণ। তাহলে খুব সহজেই জারণ সংখ্যার সাহায্যে আমরা জারণ বা বিজারণকে আমরা নির্ধারিত করতে পারলাম। আশা রাখি এই যে লাস্ট স্পেশাল যে সেকশনটা আমরা ব্যবহার করলাম, সেটা যদিও হায়ার ক্লাসে এটা খুব ভালোভাবে ইউজ হয়, ক্লাস 8-এ আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করলাম যাতে আমাদের বড় রিঅ্যাকশন যদি পরীক্ষায় দেয় তাহলে সেক্ষেত্রে খুব সহজেই এই থিওরিটাকে অ্যাপ্লাই করতে পারবো।